তোমার ঠান্ডা লাগবে না? তোমার গরম লাগলে আমারও গরম লাগবে। তা হয়। হয়তো আর এক হলেই হয়। চলো নিচে যাই। একটু থাকি, ভালো লাগছে এখানে। কফি খাবে? না। তুমি কখন ঢাকায় যাবে? মিথ্যা কেন বলছো? আমি কালকে শুনেছি তুমি বাবাকে বলছিলে তুমি ঢাকায় চলে যাবে। ভুল শুনেছ মাম্মা। আমাকে ঢাকায় নিয়ে যাবে? না, কেন? ওখানে মনস্টার আছে। তুমি না মনস্টার ভয় পাও? তুমি প্রোটেক্ট করবে আমায়? তোমার তো অনেক পাওয়ার, আবরার। তুমি গেলে আমি দুর্বল হয়ে যাবো রে মাম্মা। ওদের থেকে আমি কি করে তোমাকে প্রোটেক্ট করবো তখন? যখন দরকার ছিল তখন তো পারিনি। তখন তো তুমি ছোট ছিলে। এখন বড় হয়ে গেছে। রাত তাকালো ওর মায়ের দিকে। উনি বাচ্চাদের মতো করে বলল, না, তুমি তো আমার কাছে সারা জীবন ছোট থাকবে। রাত মিষ্টি করে হাসলো। ওর আম্মু দেখতে অনেক সুন্দর, একদম পুতুলের মতো দেখতে, ধবধবে ফর্সা। রাতের দলের অনেক ছেলেরা যারা রোদেলা এহসানকে প্রথমবার দেখে তারা ওনাকে রাতের ছোট বোন ভেবে গুলিয়ে ফেলে। তারপর মা বলে পরিচয় দিলে অবাক হয়। এ বয়সে এসেও একটা মানুষ এতটা পারফেক্ট সুন্দর কি করে হতে পারে। বয়স বোঝা কোনো উপায় নেই ওনাকে দেখে। রাত ওনাকে কত নামে যে ডাকে, আম্মু, আম্মা, মাম্মা, মাম, মম, মিমি। আর যখন উনি খুব রেগে যান, দুষ্টুমি করে অ্যাংরি বার্ড। মানুষটা দেখতেই কেমন আদর আদর। রাতের সাথে ওনার বন্ডিংটাই অন্যরকম। তবুও কোনো একটা সময়ে এসে তো রাতের বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরোয়। এ সুন্দর মানুষটার জীবনটা ওনার মতোই সুন্দর হলে কি ক্ষতি হতো? রাত ওনার জীবনে আসার পরপরই সব যেন বদলে গেল। ও নিজেকে খুব দোষারোপ করে এসব নিয়ে। এই অসহায়ত্বের যে সমাপ্তি ঘটে না এত ক্ষমতা পেয়েও। আধার গতকালকে সন্ধ্যায় ঘুমিয়ে উঠেছিল রাত 12টায়। তারপর রাতের খাবার খেয়ে নিজের কক্ষে চলে গেছে। যতই বলুক চাঁদনির রুমে থাকবে, তারপরও নিজের রুম ছাড়া ও অন্য রুমে অ্যাডজাস্ট করতে পারে না। কিন্তু যাওয়ার আগে চাঁদনিকে টেনে টুনি নিয়ে যেতে চেয়েছিল। চাঁদনি ঘুমানোর ভং ধরেছিল, অথচ তখনও ও ঘুমায়নি। আধার আর ঘাটায়নি ওকে। নিজেও ক্লান্ত ছিল। আর একদিন তো ছাড় দেওয়াই যেতে পারে। আজ শুক্রবার, বাড়ির সবাই বাড়িতেই আছে। আধার, অপূর্ব শিকদার আর আকিব শিকদার ড্রয়িং রুমে বসে আছেন। আরমান শিকদার বাজারে গেছেন ওনার মেয়ের জামাইয়ের জন্য বাজার করতে। আধার এটা শুনে অদৃষ্টে মুখ বাঁকালো। আহ্লাদের আর শেষ নেই, ঘিন লাগে এসব ওর। অর্পিতা যথাসাধ্য চেষ্টা করছে রুম থেকে না বেরোতে। আধারকে দেখলেই চিল্লাপাল্লা করছে, বাড়ি থেকে বের করে দিতে বলেছে। সে ভয়ে রুমেই আছে নিজের স্বামীকে নিয়ে। তবু আধার গো ধরে বসে আছে, কোনো কিছুতেই সহজে ছাড় দেয় না ও। যেটা করবে বলে একবার মাইন্ডে সেট করে ফেলে সেটা করেই ছাড়ে। কেউ আটকাতে পারে না। এখনো সুযোগে আছে কি করে অর্পিতাকে বের করবে। শুধু জবা বেগম বাধা হয়ে দাঁড়াচ্ছেন, কান্নাকাটি করে মানাচ্ছেন পরিবারের অন্য সদস্যদেরকে। আধারের সাথে একটা নীরব যুদ্ধ চলছে ওনার। কেউ বুঝতে পারছে না আধার সহজেই ব্যাপারটা মিটতে দিবে না। এটা ওর ইগোর প্রশ্ন। অর্পিতাকে ওর ইগো হার্ট করার মাসুল চোকাতেই হবে। বর্ষা বেগম কিচেনে কাজ করছেন। ওনাকে সারা দিনই কিচেনে পড়ে থাকতে দেখা যায়। বাড়ির সব কাজ করার দায়িত্ব যেন ওনার। কাজের লোকদের সাহায্য নিয়ে সারাদিন রান্না আর কাজ করতেই থাকে। চাঁদনি ওনাকে টুকটাক সাহায্য করছে শুরু থেকেই, হাতের কাজ এগিয়ে দিচ্ছে। বাড়ির আর কেউ রান্নাঘর মুখো হবে না। আধার সভায় বসে ক্ষণকাল পর পর উকি মেরে মেরে দেখছে ওকে। চাঁদনি বসে আছে মোড়াতে, একটা সালোয়ার ওর গায়ে, অন্যটাকে গিন্নির মতো করে ঘুরিয়ে কোমর আর কাঁধ পেঁচিয়েছে, চুলগুলো ঝুটি করে বাঁধা, দু পায়ের রূপার নুপুরগুলো চকচক করছে। সবজির আঁশ ছাড়াচ্ছে ও, কাজে খুব মনোযোগ। আধার মুখ বাঁকালো। বলত একটা। ঢাকায় আধার ওকে কিচেনে পর্যন্ত যেতে দিত না পড়াশোনার ক্ষতি হবে বলে। চাটা পর্যন্ত বানিয়ে দিত। আর এখানে এসে কাজ থেকে ফুসরত পাচ্ছে না, সারাক্ষণ কিচেনে পড়ে থাকছে। তারপরও
এত তাড়া কিসের ছিল এই মেয়ের এখানে আসার? আধারে ইচ্ছে করলো চাঁদনিকে একটা ডাক দিতে। পড়াশোনা নেই ওর, সারাক্ষণ কিচেনে কি? বাঙালি মেয়েদের নিজে জেসে গিয়ে কাজের লোক হতে ইচ্ছে কেন করে? দিল না, ওর লজ্জা নেই। কিন্তু চাঁদনির তো আছে, ডাক কেন দিয়েছে সবার সামনে? এটা নিয়ে কান ঝালাপালা করে ফেলতো। আকিব শিকদার আর অপূর্ব শিকদার ব্যবসা নিয়ে কথা বলছিল। আধার কুসুম কোলে নিয়ে কিছুক্ষণ ওদের কথা শুনছিল, কিছুক্ষণ চাঁদনিকে দেখছিল। কথার মাঝেই অপূর্ব শিকদার চা দিতে বললেন। আধারের খুব কষ্ট লাগলো, দেখতেই পাচ্ছে ওর মা রান্না করছে, তার মধ্যে উঠে আবার চা দিবে। মানুষটা এই কষ্টগুলো কেন বোঝে না? ওর বাবার উপর মাঝে মাঝে ভীষণ রাগ ওঠে ওর। আরমান শিকদার তো পারে পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের স্ত্রীর জন্য ঢাল হয়ে দাঁড়াতে, ওর বাবা কেন পারে না? উল্টো পরিবারের সামনে অসম্মান করে সব সময়, ছোট করে কথা বলে। ওর মা একটু সম্মান পেল না এ বাড়িতে। আধার দীর্ঘশ্বাস ফেলল। বর্ষা বেগম চা বানিয়ে ট্রেতে করে চাঁদনিকে দিয়ে পাঠালেন। চাঁদনি টেবিলের উপর ট্রে রাখতেই আধার আদেশের ছুঁড়ে বলল ওকে। আমার মোবাইলটা নিয়ে আয় তো। তোমার মোবাইল কোথায়? আমার রুমে। তোমার মোবাইল আমি আনবো কেন? তুমি যাও। আধার ফিসফিস করে বলল। তুই কিন্তু ঢাকার মতো এখানে আমার সাথে তেরামি করতে পারবি না। চাচ্চুকে উল্টাপাল্টা বলবো আমি। চাঁদনি নাক ফুলিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। আধার তাকালো নিজের বাপ চাচার দিকে, ওরা ওদের কথা বলায় ব্যস্ত, মনোযোগ এদিকে নেই। এক কাপ চা হাতে নিয়ে বলল। তাহলে তোমরা কথা বল, আমি নিজের রুমে যাচ্ছি, চাটা ওখানেই খাবো। যা। চাঁদনি মোবাইল খুঁজছিল আধারের রুমে, অনেক খুঁজেও পেল না। শেষে বিরক্ত হয়ে বেরোতে যাবে তার আগে আধার এসে ঢুকলো। আচমকা আধারকে আসতে দেখে কিছুটা ভয় পেল ও, বুকে থুতু ছিটিয়ে বলল। তোমার মোবাইল পাইনি। ভয় পেয়েছিস? চাঁদনি দুপাশে মাথা নাড়ল। আধার ভ্রু উঁচিয়ে বলল। চোখ হাতে নিয়ে খুঁজলে পাবি কি করে? এতক্ষণ লাগে একটা জিনিস খুঁজতে? হাতে দিয়ে কেন খুঁজবো? সেই তো আমাকে ভালোবাসতে হলো। তাহলে নিজের জিনিস নিজেই খুঁজে নাও। চাঁদনি বেরিয়ে যাচ্ছিল, আধার ওর হাতের কবজি আঁকড়ে ধরল। চাঁদনি থেমে গেল, প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো ওর দিকে। আমার বউ আছে, সে থাকতে আমি কষ্ট করব কেন? তুমি আমাকে বউ বলে মানো না। আধার ওর কবজি ধরেই এগিয়ে গিয়ে চায়ের কাপটা ড্রেসিং টেবিলের উপরে রাখলো। হাত ছাড়ো। তুই এমন করিস কেন আমার সাথে? তোকে ছুলেই তোর গা ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, জ্বলে যায়। আধার টেডি হাসলো ওর দিকে তাকিয়ে, গালে হাত রেখে বলল। তাহলে তো আরো বেশি ছুবো। তোকে জ্বালাতে আমার বেশ ভালো লাগে। চাঁদনি নিষ্প্লক স্বরে বলল। হাত ছাড়ো, কাজ আছে আমার। তোকে এ বাড়ির কেউ পার্ট টাইম কাজে লোক রেখেছে চাঁদনি? কিচেন থেকে বেরোতে পারছিস না কেন তুই? নিজের বাড়ির কাজ করলে কেউ কাজের লোক হয়ে যায় না। এ বাড়ির সবাই আমার আপনজন। কেউ তোর আপন না? শুধু তুমি। হ্যাঁ, আপনজন চিনলি না রে চাঁদ। তোকে সাথে বলদ বলি আমি, তুই একটা বোকা। তাই শুই। ছাড়ো, যেতে দাও আমাকে। কিচেনে যাবি না আর সকাল থেকে কাজ করছিস? বড় আম্মু একা কাজ করছে সেটা দেখছো না? আমি তো শুধু সাহায্য করছি। করিস না, তোর বড় আম্মুকে অনেকবার মানা করেছি রে। জানিস যে দুটো সার্ভেন্ট আছে, ওদেরও তার জন্যই রেখেছি। এত মানা করে বেশি কাজ করতে শোনো না। বাড়িতে তো আরও মানুষ, তাদের কোনো দায়িত্ব নাই। যে নিজের ভালো বোঝে না তাকে আমি কি বোঝাবো বলো? কিন্তু বাবা বললে আম্মু শুনবে, বাবা তো বলে না। কিন্তু আমি তো তোকে বলছি কি বলছো? কাজ না করতে। করিস না এত কষ্ট, এখানে সবাই বেইমান। তোমার এত বিতৃষ্ণা কেন এ বাড়ির মানুষগুলোর প্রতি? এদের দুমুখ আচরণগুলো নিতে পারি না। তুমি বলছো এই কথা? ব্যঙ্গ করে হাসলো চাঁদনি। আধার গম্ভীর মুখে তাকালো ওর দিকে। চাঁদনি হেসে বলল। তুমি নিজেই তো ব্যাখ্যা করে দিলে আমি কেন তোমার থেকে দূরে দূরে থাকি। আধার কথা ঘুরিয়ে বলল। নিজের কাপড় চোপড় নিয়ে আমার রুমে আয়। কালকে ছাড় পেয়েছিস বলে আজকেও ছাড়া পেয়ে যাবি এটা ভাবিস না। আমি আসছি না। আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না। তোর চাওয়ার ধারে না কেউ। এক্ষুনি আসবি তুই? না। তুই চাস আমি এখানেও তোর সাথে জোর করি? বাবাকে বলবো। কিচ্ছু করতে পারবে না আমার। ডিভোর্সের ব্যবস্থা তো করতে পারবে। আধার চাঁদনির মুখে চেপে ধরল, কঠোর স্বরে বলল। মেরে ফেলবো একদম। বেশি বাড়াবাড়ি করছিস তুই। চাঁদনি কেমন করে যেন তাকালো। আধার ঢোক গেলে বলল। তুই আমার সাথে জিততে পারবি না রে। শুধু
এই অকাজের লড়াই করিস না, কোনো লাভ হবে না। তোর সব কিছু নিয়ে আয় এখানে। আজ থেকে তুই এই রুমেই থাকবি। না। চাঁদনি। না মানে না। আধার মুঠো করে চুল টেনে ধরল চাঁদনির। চাঁদনি চোখ মুখ কুঁচকে তাকালো। তোকে মারবো আমি। মারবো। আমি তোকে হার্ট করতে চাই না। হার্ট হবার আর কিছু বাকি নেই, এখন আর কিছুই গায়ে লাগে না। গায়ে লাগার মতো কিছু করলেই লাগবে, আর তুই কাউকে কিছু বলতেও পারবি না। আধার বাঁকা হেসে বলল। ছেড়ে দিল ওর হাত। চাঁদনি শ্লেষাক্ত স্বরে বলল, ভয় দেখাচ্ছ? সাবধান করছি, আজকে থেকে এখানেই থাকবি, কথা শেষ। চাঁদনি তিক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। কিছু বলতে যাবে তার আগে ঝুমকার তুলে ফোন বাজা শুরু করলো। চাঁদনি কথা থেমে গেল। আধার ট্রাউজারের পকেট থেকে ফোন বের করতেই চাঁদনি অবুঝের মতো বলল, তোমার মোবাইল তো তোমার কাছেই আছে, আবার খুঁজতে পাঠালে কেন? তুই যদি বলদ না হতি এই প্রশ্নটা করতি না। চাঁদনি মুখ ফুলালো আর চোখে আধারের ফোনের দিকে তাকালো। সাবিয়া কল করেছে। ওর নামের পাশে বিএফ লেখা, বেস্ট ফ্রেন্ড ফরএভার। চাঁদনির হৃদয়টা আরো তিক্ত হয়ে উঠল। আধার ওর দিকে তাকিয়ে বলল, যা, নিজের রুম থেকে সব নিয়ে আয়। সাবিহা কল করেছে, আমি কথা বলে আসছি। এসে যাতে আমি তোরে এই রুমে দেখি, আর যেন বলতে না হয়। আধার ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। কল রিসিভ করার আগে একবার উকি দিয়ে দেখলো কক্ষে। চাঁদনি নেই, নিজের রুমে গেছে হয়তো। ভালো ভালো সব জিনিস নিয়ে আসলেই হয়। এত বিটলামি করে ওর সাথে। আধার কল রিসিভ করলো। ওপাশ থেকে সাবিহার উদ্বিগ্ন স্বর ভেসে এলো, অন্ধকার, কি রে বন্ধু, তোর তো কোনো খবরই নাই, কখন আসবি? এক্সাম তো শুরু হতে চললো, আর 5 মিনিট আছে। আধার স্বাভাবিক স্বরে বলল, এক্সাম দেব না। মজা করিস না। মজা না, আমি এখন চট্টগ্রামে। কি? চট্টগ্রাম কখন গেলি তুই? একদিন হলো এসেছি। মাথা খারাপ হয়ে গেছে তোর? এই এক্সামটা কতটা ইম্পর্টেন্ট জানিস? 1 বছর গ্যাপ যাবে, সেই সময় এসে এত বড় ডিসিশন কি করে নিলি তুই? কেরিয়ারের 12টা কেন বাজিয়ে দিচ্ছিস? অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি, চিন্তা করিস না। একটা বছরই তো, দেখতে দেখতে কেটে যাবে। ভাই, তুই পাগল হয়ে গেছিস। 4th ইয়ারে এসে এসব করিস তুই? তুই তো নিজের পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস। ইয়ার, এটা কি করলি তুই? পড়াশোনার চেয়েও সিরিয়াস একটা ব্যাপার যে এখানে ছিল, ওটা আমার ক্যারিয়ার। এটা আমার জীবনের প্রশ্ন। কোনো সমস্যা হয়েছে? তোর বাড়ির সবাই ঠিক আছে? চিন্তা করিস না, মনোযোগ দিয়ে এক্সাম দে। তারপর যে আমি তোর সিনিয়র আপু হয়ে যাব। তখন আমি তোকে বড় আপা ডাকবো। সাবিয়া খট করে ফোনটা কেটে দিল। আধার উদাস দৃষ্টিতে তাকালো আকাশের দিকে। এক্সামটা দেওয়া হলো না এবারে ওর। একটুর জন্য মিস হয়ে গেছে। সব তো ঠিকই ছিল। তারপর চাঁদনি চলে এলো এখানে। মেয়েটা একটু স্যাক্রিফাইস করলে কি হতো? এত রাগ ওর উপর চাঁদনির। যতই বলুক, একটা বছর দেখতে দেখতে কেটে যাবে। তারপরও একটা আফসোস তো থেকেই যাবে আধারের। যখন ওর বন্ধুরা ওর চেয়ে উপরের ক্লাসে চলে যাবে, সিনিয়র হয়ে যাবে, ওরা মাস্টার্স করবে, আধারকে আবার 4th ইয়ারে ক্লাস করতে হবে। থাক, এত আফসোস কিসের? এ আফসোসটুকু কেটে যাবে, কিন্তু চাঁদনি হারিয়ে গেলে সে আফসোস আধারের আজন্ম বিরহ হয়ে থেকে যেত। চাঁদনি চোখ মুখ কুঁচকে বসে আছে নিজের কক্ষে। ওর মুখটা গমরা, নাক ফোলাচ্ছে বারংবার। একটা পাখি ওর হাতে, থেমে থেমে হাত বুলাচ্ছে ওর গায়ে। আধার পর পর কক্ষে ঢুকলো, এসেই বলল, কিরে, আসলি না যে? চাঁদনি মুখ ফুলিয়ে বলল, এখানে কেন আত্ম? তোমার বিয়ে কল দিছে না, ওর কাতেই দাও। তোতলার মতো কথা বলছিস কেন? তোতলা মহিলা একটা। যাও তো যাও, মাথাটা গরম কইরো না। কি হয়েছে? আশ্চর্য, এমন করছিস কেন? সাবিয়া আপু, তোমার বিএফএফ কখন থেকে হয়ে গেল? বলেছিলে না তোমাদের রিলেশনশিপ ভেঙে গেছে? তাতে কি, ও প্রথম থেকেই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। রিলেশন ভেঙেছে, ফ্রেন্ডশিপ না। তোর কি জেলাস হচ্ছে? কেন হবে? তোমার মনে হয় আমি তোমার ব্যাপারে ইন্টারেস্টেড?
আধার উপরের দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে গাঁটটা মারল ওর মাথায়। বিছানা থেকে চাঁদনির বালিশ হাতে নিয়ে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। চাঁদনি মুখ বাঁকালো সেদিকে তাকিয়ে। ড্রয়িং রুমের সোফায় একজন মধ্যবয়সী লোক বসে আছেন। ওনার গায়ে সাদা জুব্বা, মাথায় টুপি। আধার সিঁড়ি দিয়ে নামতে নামতে পেছন থেকে দেখেই চেনার চেষ্টা করলো তাকে। ওকে নাকি জরুরি ভিত্তিতে খবর দেওয়া হয়েছে দেখা করতে আসার। চিনতে পেরে হাসলো আধার। ওর ছোটবেলার শিক্ষক। আধার ওনার বক্তব্যেই পড়তো। ওর পুরো বাচ্চা কালটা কেটেছে ওনার বেতের বাড়ি খেয়ে। আধার ওনার সামনে এসে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। হুজুর তাকালেন ওর দিকে, মুচকি হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। এসেছিস? অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম তোর জন্য। আধার ওনার সামনের সোফায় বসলো। ছোটবেলায় খুব বেশি দুষ্ট ছিল ও। কারো কথা শুনতো না, সারাদিন নিজের মন মর্জি করত, একে ওকে ধরে মারত। প্রতিদিন সবাই একটা না একটা অভিযোগ নিয়ে আসতো, সবাই ওর নামে। অপূর্ব শিকদার অতিষ্ঠ হয়েই এক প্রকার ওকে মক্তবে দিয়ে এলেন। আধার তো যাবে না, ও কারো কথা শুনবে না। বহু ধমকে ধামকেও ওকে দিয়ে আসা গেল না। তারপর অপূর্ব শিকদার আধারকে ওনার হাতে তুলে দিলেন। তিনি সে সময় মক্তবের হেডমাস্টার ছিলেন। অচেনা মানুষ দেখে আধার ভয় পেল। মুখ কালো করে ভদ্র ছেলের মতো চলে গেল মক্তব্যে। প্রথম দিন সুন্দরভাবে সবার সাথে থাকলেও দ্বিতীয় দিন থেকে আধার আবার নিজের বিটলামি শুরু করলো। ও কারো কথা শুনতো না, কাউকে মান্য করতো না। কোনো ছেলের মাথা ফাটিয়ে দিত, কাউকে ধাক্কা মেরে ফেলে দিত। প্রতিদিন ওকে মারামারি করতেই হতো। শিকদার বাড়ির ছেলে বলে অন্য হুজুররা ওকে কিছু বলতেও পারতো না। কিন্তু একদিন হুজুরের হাতে এমন বেতের বাড়ি খেয়েছে আধার, ওর এখনো মনে আছে। তবু আধার শোধরায়নি, নিজেকে একটুকু বদলায়নি। তারপর একদিন মক্তব থেকে পালিয়ে ওর বন্ধুর বাড়িতে গিয়ে উঠল। পুরো একদিন বাড়িতে ফিরল না। বয়সে ছোট হলে কি হবে, কলিজা ওর সব সময়ই বড়। সেদিন বাড়ি ফিরল। এরপর থেকে আর কোনো দিন ওকে মক্তবে যেতে হয়নি। বর্ষা বেগম দেননি। তখন থেকেই আধার এখনো একরকমই আছে। আর না আধার বদলেছে, নিজেকে শুধরিয়েছে। হুজুর ওর দিকে তাকিয়ে বললেন, কেমন আছিস? ঢাকা থেকে কখন এসেছিস? ভালো, এই তো একদিন হচ্ছে। তুই তো আমাকে ভুলেই গেছিস। না না না, আপনাকে কি করে ভুলতে পারি? এখন আমার পিঠে আপনার বেতের দাগ থেকে গেছে। এত মেরেও তো তোকে মানুষ বানাতে পারলাম না। শুনেছি ঢাকা গিয়ে উল্টাপাল্টা করিস তুই। এখনো সেই দুষ্টুই আছিস? কে বলেছে এসব? একেবারেই মিথ্যা কথা। আধার দৃঢ় স্বরে বলল, তাই? হ্যাঁ। কথা ঘুরিয়ে বলল, নাস্তা করুন। কিছুই তো নিচ্ছেন না। টেবিলের উপর থেকে চায়ের কাপটা নিলেন তিনি। চুমুক দিয়ে বললেন, শুনেছি বিয়ে করেছিস। জি। ভালো ভালো। আধার কথা বলার জন্য কোনো টপিক খুঁজে পেল না। মেঝের দিকে তাকিয়ে দু হাতের তালু মৃদু ঘষতে থাকলো। আধার ওনাকে খুব রেসপেক্ট করে, শুধু ওনার সামনেই কথা বলতে কেমন যেন নার্ভাস হয়ে যায়। চট করে একটা কথা মাথায় আসতেই ওনার দিকে তাকিয়ে বলল, একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? 10টা বল, তোর সাথেই কথা বলতে এসেছি। আধার আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। নেই দেখে ফিসফিস করে বলল, হুজুর একটা বশীকরণের দোয়া বলে দিন। উনি ভ্রুকুসকে তাকালেন, বললেন, কাকে বশ করবি বাপ? একটা জেদ্দিকে, তেরামিতে পিএইচডি করে এসেছে। আমার একটা কথা শোনে না। প্লিজ এমন কোনো দোয়া বলুন যেটা পড়লে ও আমার সব কথা মেনে চলবে, আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে, কোনো কথা অমান্য করবে না, আমার সাথে খুব সুন্দর একটা অ্যাটাচমেন্টে থাকবে। সোজা বাংলায় বল, কালো জাদু করতে চাচ্ছিস? আধার আতকে বলল, না, কালো জাদু না, এসব তো ভালো না। যার উপর প্রয়োগ করা হয় সে অসুস্থ হয়ে পড়ে। ও এমনিতেই মাসের মধ্যে 15 দিন অসুস্থ থাকে, অনেক উইক। আমি এটা বলছি না, শুধু চাই ওর মন আমার প্রতি নরম হোক, ও আমাকে ছাড়া কিছু না বুঝুক। কিন্তু এভাবে বশ করা কালো জাদুর মধ্যেই পড়ে, আর আমি তোকে কখনোই এসব কালো জাদু করতে দেব না। কালো জাদু না, সেটা কেন হবে? নিজের মানুষের সাথে কেউ কালো জাদু করে না। শুধু একটা দোয়া বলুন, কাউকে নিজের প্রতি দুর্বল করার দোয়া। আমি আসলে
আর কোনো উপায় পাচ্ছি না। এত ম্যানিপুলেট করার চেষ্টা করছি ওকে, তবুও আমাকে একটু বুঝছে না ও। আপনি আমাকে চেনেন, ও আমার সাথে থাকতে না চাইলে আমি মেরে কেটে হলেও ওকে আমার সাথে রাখবো, দরকার হলে বেঁধে রাখবো, জোর করব, কিন্তু ওকে আমার জোর করতে ইচ্ছে করে না। এমনিতেই ওর অনেক কষ্ট, ও কাঁদলে আমার ভালো লাগে না। আমি চাই ও আমার সাথে হাসি খুশিভাবেই থাকুক। মানে ও তোকে অনেক ভালোবাসবে? হুম, অনেক। যতটা ভালোবাসলে ও আমাকে ছাড়া আর কিচ্ছু বুঝবে না, কোনো ছেলের দিকে তাকাবে না, কোনো ছেলের প্রতি ইন্টারেস্ট দেখাবে না। আমাকে এতটাই ভালোবাসবে যতটা ভালোবাসলে ওর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যাবে। হুজুর জুব্বার পকেট থেকে একটা রঙিন কলম আর টুকরো কাগজ বের করলেন। লিখে আধারের দিকে কাগজটা এগিয়ে দিয়ে বললেন, সকাল সন্ধ্যা নামাজের পর পড়বি, এমনিতেই যখন মন চাই পড়তে পারবি। নামাজ কালাম পড়িস না তো? আধার উত্তর দিতে পারল না। ও নামাজ পড়ে না, ও কোনো ইবাদত পালন করে না। ও ঢাকায় ইট পাথরের ভিড়ে নিজেকে, নিজের সত্তাকেই ভুলে গেছে, নিজের পরিচয় ভুলে গেছে চাকচিক্যের আড়ালে। হায়ার ক্লাস বন্ধু বান্ধবের সাথে নিজের ক্লাস মেলাতে গিয়ে নিজের সব কিছু ভুলে গেছে। ওকে কেউ শাসন করেনি, কেউ শাসন করে ঠিক ভুল দেখায়নি। সব সময় নিজের মতো থেকেছে, ভুলভাল কাজ করছে, উচ্ছন্নে গেছে তো বহু আগেই। এখন এসব ও কি করে বলবে? হুজুর বড্ড অসন্তুষ্ট হলেন ওর উত্তর না, অসন্তুষ্ট নিয়েই বললেন, তুই নামাজ পড়িস না? আধার মাথা নুয়ে ফেললো, মাথা নেড়ে বলল, আজ থেকে পড়বো। সূরা মনে আছে? রিভাইজ দেবো আজকে। সব ভুলে গেছিস? আধার দীর্ঘশ্বাস ফেললো। হুজুর যাওয়ার আগে ওকে অনেক বোঝালেন, অন্যের মন নরম করার আগে নিজের মন নরম করতে হবে। যে নিজের সৃষ্টিকর্তাকে ভুলে যায় সে আরেকজনের ভালোবাসা পাবে কি করে? আগে তাকে সৃষ্টিকর্তার ভালোবাসা অর্জন করতে হবে, তবেই না তার ভালোবাসার মহত্ব অন্য একজন বুঝবে। হুজুর চলে যাওয়ার পরও আধার বসে থাকলো সোফায়, কাগজ হাতে নিয়ে পড়তে থাকলো মন নরম করার দোয়া। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। চাঁদনি কোল বালিশ কোলে নিয়ে আসলো আধারের কক্ষে। আধার ওর বালিশ নিয়ে এসেছে। ও যখন কক্ষে এসে ঢুকলো, আধার তখন বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছিল। চাঁদনির উপস্থিতি টের পেয়ে ওর দিকে না তাকিয়ে বলল, তবুও তুই তোর কাপড় চাপড় নিয়ে আসলি না এতবার করে বলার পরও? না, আমি শুধু রাতে থাকবো এখানে। যা মন চাই কর। চাঁদনি ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকলো। আধার তাকালো ওর দিকে, কপালে ভাঁজ ফেলে বলল, দাঁড়িয়ে আছিস কেন? কোথায় শোবো? আমার মাথায়। চাঁদনি মুখ বাঁকিয়ে বিছানার এক পাশে জায়গা করে শুয়ে পড়ল। বেডের মাঝ বরাবর বালিশ দিয়ে আধারের দিকে পিঠ করে শুল। আধার এক পলক তাকালো ওর দিকে, ফোঁস করে শ্বাস ছেড়ে আবার ল্যাপটপে মনোযোগ দিল। ভার্সিটির ওয়েবসাইটগুলো চেক করছে ও। কোয়েশ্চেন দেখে মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল আধারের। ও এক্সামের জন্য আলাদা করে আগের রাতে প্রিপারেশন নেয়নি, তারপরও আগের পড়াই এনাফ ওর জন্য। ও সত্যি অনেক কষ্ট করছে, প্রজেক্ট নিয়ে অনেক খেটেছে। প্রিপারেশন ছাড়া এক্সাম দিলেও অনেক ভালো হতো। আধার ল্যাপটপ বন্ধ করে রেখে দিল পাশে। ও বাইরে দেখছে না, কিন্তু ভেতরে ভেতরে সত্যি অনেক কষ্ট হচ্ছে ওর। আধার পাশ ফিরে তাকালো, বিছানার এক পাশে শেষ প্রান্তে গুটিসুটি মেরে শুয়ে আছে। আধার ব্ল্যাঙ্কেট দিয়ে দিল ওর গায়ে, নিচে নেমে দরজা বন্ধ করতে গেল। চাঁদনি হুড়মুড়িয়ে উঠে চিল্লিয়ে বলল, দরজা কেন বন্ধ করছো তুমি? আধার দ্রুত পিছনে ফিরে বলল, ঘুমোসনি তুই? চিল্লাচ্ছিস কেন এভাবে? দরজা বন্ধ করবে না? দরজা খোলা রাখবো? ভাই, তোর কমন সেন্স নাই কোনো? কমন সেন্সের কি আছে? ঢাকাতে যখন আমরা এক রুমে থাকতাম তখন তো দরজা বন্ধ করার প্রয়োজন পড়ে না, এখানে কেন করতে হবে? তো ওখানকার ব্যাপার আর এখানকার ব্যাপার এক? কে কখন চলে আসে? সকালে কেউ যদি এসে আমাদের একসাথে দেখে? একসাথে কি, জাস্ট এক বিছানায় ঘুমাবো, দেখলেও কি দরজা বন্ধ করবে না? আধার ওর কথা না শুনে দরজা বন্ধ করে দিল। তুই তোর ব্রেন রুমের বাইরে রেখে চলে এসেছিস তাই না চাঁদনি? আমি এভাবে থাকতে পারবো না। আধার বিছানায় এসে আতশাহ হয়ে বসলো, কোল বালিশটা জড়িয়ে ধরে বলল, বিয়ের পরও আমার কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাতে হচ্ছে, কি কপাল। দরজা খুলে দিচ্ছি। ভয় পাচ্ছিস? বদ্ধ ধরে তোর সাথে
জোরাজোরি করব? চাঁদনি পাংশুটে মুখে চেয়ে থাকলো, বলল না কিছু। চিন্তা করিস না, তুই ছোট্ট মানুষ, তোর সাথে আর কি জোর করব আমি? তারপর তো আবার আমাকে জঘন্য বলবি। চাঁদনি উপাস ফিরে শুয়ে পড়ল। আবার আধার বলল। লাইট অফ করে দেই? চাঁদনি চিল্লিয়ে বলল। না। ঠিক আছে মা, কানের মাথাটা খাস না আমার, আসতে বললেও আমি শুনতে পাই। অনেকটা দুজনের নীরবতায় কেটে গেল। আধার কোলবারে সরিয়ে চাঁদনির কাছে ঘেঁষল। ওর মনে হলো চাঁদনি আবার চেঁচাবে, কিন্তু ও কোনো প্রতিক্রিয়া দেখালো না। ও ঘুমিয়ে গেছে। আধার ডাকলো। চাঁদ, হুম। আধার ওর পিঠে হাত দিল। তোকে একটু জড়িয়ে ধরি? হুম। কি হুঁ, সত্যি তুই চেঁচামেচি করছিস না? আমাকে জড়িয়ে ধরতে দিচ্ছিস? দিচ্ছি। আধার এক হাতে জড়িয়ে ধরল চারদিকে। ওর মাথার তালুতে থুতনি রেখে বলল। কি হয়েছে রে? কিছু না। এদিকে ফিরবি? চাঁদনি আধারের দিকে ফিরল। চোখ তুলে দেখলো ওর মুখ। আধার গালে হাত রেখে বলল। এত বাধ্য হয়ে গেছিস হঠাৎ? চাঁদনি মাথা নিচু করে ফেলল। আধার ওর মাথা ঠেসে জড়িয়ে ধরল বুকের সাথে। দম বন্ধ হয়ে মারা যাব। মরে যা, আমার বুকেই না হয়, অন্য কারো কাছে যাস না। কার কাছে যাব? সব সময় এটা কেন বলো? আমার ভয় লাগে। কেন? আমাকে কে চয়েস করবে? কার চোখের পাওয়ার এত কমে গেছে? জানি না, তুই নিজেকে যেমন ভাবিস আসলে তুই তেমন না। চোখের পাওয়ার ঠিক থাকলেও তোকে চয়েস করে ফেলতে পারে কেউ না কেউ, তুই বুঝবি না। তুমি বোঝো? হ্যাঁ, তাই তো ভয় পাই। চাঁদনি হাঁ করে নিঃশ্বাস নিল। একে ব্ল্যাঙ্কেট গায়ের উপর, তার উপর আধার সাপের মতো পেঁচিয়ে রেখেছে ওকে। চাঁদনি বলল। আমি শ্বাস নিতে পারছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে শক্ত করে ধরেছো কেন? আধারের ভাবাবেগের কোনো পরিবর্তন হলো না। চাঁদ, চল না আমরা ঢাকায় চলে যাই। ভালো লাগছে না এখানে? না, আমি এখানেই থাকবো। তুমি কেন নিজের পরীক্ষা বাদ দিয়ে এখানে আসতে গেলে বলো তো? শুধু শুধু একটা বছর কেন নষ্ট করলে? ওই যে বললাম তোর কথা খুব মনে পড়ছিল। তাহলে এখন আফসোস কেন করছো? কারণ তুই এখনো আমাকে বুঝছিস না, তাই একটু দাম দিচ্ছিস না আমাকে। চাঁদনি হাসলো। আমার দাম দেওয়া এতই জরুরি? আমি তো খুব ক্ষুদ্র একটা মানুষ। তোমার সমকক্ষ তো দূর। তোমার বউ হওয়ারও যোগ্য নেই। শুধু তোর জন্য চলে আসছি আমি, নিজের ক্যারিয়ার ভবিষ্যৎ কিচ্ছুর কথা ভাবিনি। তুই বলছিস তোর দাম নেই? আছে। চাঁদনির দৃষ্টি টলমলে হলো। আধার চুলে হাত বুলিয়ে বলল। ঘুমা, কাঁদিস না। কেন কথায় কথায় ইমোশনাল হয়ে যাস? চাঁদনি ঘুমানোর চেষ্টা করলো। ও ঘুমিয়ে যাওয়ার পর আধার তাকালো ওর দিকে। একটু সময়ের মধ্যেই ঘেমে উঠেছে মেয়েটা। আধার এসির পাওয়ার বাড়িয়ে দিল। কক্ষের লাইট বন্ধ করে টেবিল ল্যাম্প জ্বালালো। আধার হাত বুলিয়ে দিল ওর মুখে। মলিন হেসে বলল। বশ হয়ে যাচ্ছিস আমার? দোয়া এত তাড়াতাড়ি কবুল হওয়া শুরু করেছে? আধারের খুব ইচ্ছে করলো চাঁদনিকে একটা চুমু খেতে। ঠোঁট নামিয়ে থুতনিতে শক্ত করে চুমু খেলো ও। ওর কেন যেন চাঁদনির থুতনিতে শক্ত চুমু খেতে ইচ্ছে করছে। লোভ জাগছে, তবে সেটা শুধুই মেয়েটার অগোচরে। জেগে থাকলে এক্ষুনি চিল্লিয়ে কান ঝালাপালা করে দিত। আধার আবার জোরে ধরল ওকে। ওর ঘুম আসলো না কোনো মতেই। এই নিস্তব্ধ শীতের রাতে চাঁদনির দিকে তাকিয়ে ওর হঠাৎ একটা গানের কথা মনে পড়ল। এই পাঁজর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও, এই আধো আলো আধো ছায়া দু চোখ ভরে নাও, এই আমায় কিছু নাইবা দিলে নিজের করে নাও। আজ জুম্বাবার শিকদার বাড়িতে এই দিনে মোটামুটি একটু ভালোই ব্যস্ততা থাকে। বাড়ির ছেলেরা দুপুর 1:30টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। সাথে জুম্মা উপলক্ষে বাড়িতে স্পেশাল কিছু রান্না হয়। তবে সব খাটাখাটনি যায় বর্ষা বেগমের উপর দিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। সকাল থেকেই তিনি রান্নায় ব্যস্ত। আজ বিরিয়ানি রান্না হবে, আধারের ফেভারিট। যতবারই আধার বাড়িতে আসে বর্ষা বেগম রান্না করে ওর জন্য। আবার আরমান শিকদার বলছে নতুন জামাই আছে, তার 5-6 রকমের তরকারি রান্না করতে হবে। সেই নিয়ে তোড়জোড় চলছে সকাল থেকে। অথচ জোবা বেগম একবারও আসলেন না কিচেনে। নিজের মেয়ের জামাইয়ের খাবারের দায়িত্ব আরেকজনের উপর দিয়ে দিয়েছেন। চাঁদনি কাটারে ফল, পেঁয়াজ, টমেটো কাটছিল। এসব দিয়ে সালাদ বানানো হবে। ও রান্নার চেয়ে চপিং কাটিং ভালো পারে। মাঝে মাঝে আবার বর্ষা বেগমের কাছে জবা বেগমের বদনামও করেছিল। উনি মৃদু হাসছেন, আবার মানা করছে এসব বলতে। সার্ভেন্টরাও জবা বেগমকে অতটা দেখতে পারে না।
কেমন এরোগেন্ট একটা মানুষ, অহংকারে বুঁদ হয়ে থাকে সব সময়। যে নিজের বড় যাকে কথা শোনায় সে কাজের লোকদের সাথে আর কি ভালো ব্যবহার করবে। দুপুর বাজে 12টা। বর্ষা বেগম সময় দেখে চাঁদনির উদ্দেশ্যে বললেন, চাঁদ, আদার নামাজ পড়তে যাবে? তোমার ছেলে নামাজ পড়ে? নামাজের নিয়ম মনে আছে কিনা সেটা জিজ্ঞেস করো আগে। বর্ষা বেগম বিমর্ষ দৃষ্টিতে তাকালেন, ওর কাছে এসে বললেন, তুমি একটু বলতে পারো না ওকে নামাজ পড়তে? ঢাকায় যাওয়ার পর এমন বরবাদ হয়েছে ও, জুম্মার নামাজ পর্যন্ত কি করে পড়ে না একটা মানুষ? এমনভাবে বলছো যেন আমি বললে শুনবে। আমাকে কথা শোনাতে ছাড়ে না। আজকে বলো না ও যেতে। ঝাড়ি দেবে। মনে হয় না, নামাজ পড়তে বললে বকা কেন দিবে? তারপরেও আমি পারবো না। স্বামীর ভালো দেখা একজন স্ত্রীর দায়িত্ব। তোমার একবার ওকে বলে দেখা উচিত। শোনো না বড় মার কথা, যাও না একটু বলো। চাঁদনি হাত ধুয়ে উঠে দাঁড়ালো। বর্ষা বেগম হাসি মুখে তাকালেন। চাঁদনি আইঠাই করে বেরিয়ে গেল। খুঁজতে খুঁজতে আধারকে গিয়ে পেল ছাদে। রেলিংয়ের উপর বসে পেয়ারা খাচ্ছে। ওদের ছাদের পাশের একটা পেয়ারা গাছ আছে। ছাদ থেকে হাত বাড়িয়ে পেয়ারা পাড়া যায়। পরনে একটা হাঁটু পর্যন্ত হাফ জিন্স আর টি শার্ট। একটার উপর আরেকটা পা তুলে দিয়ে উদাস হয়ে বসে আছে। চাঁদনি এগিয়ে গেল। আধার ভাই, এখানে বসে আছো কেন? আধার তাকালো ওর দিকে, মুখ নাড়িয়ে বলল,